বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের। এই স্কোয়াডটাকে দুর্বল বলার, দুর্বল ভাবার কোনো রকম কোনো কারণ নেই, কিন্তু ভারতের প্রথম পছন্দের টি-20 স্কোয়াড যেটা না, সেটা তো আমরা বলতে পারি নিঃসন্দেহে। স্কোয়াডে কারা কারা রয়েছেন ওই আলোচনাটা যেমন করব, ঠিক তেমনি কারা কারা নাই সেটা নিয়েও একটু কথা বলবো। তাতে করেই ওরকম একটা কনক্লুশনে কি আমরা পৌঁছতে পারবো কিনা যে ভারতের এই টি-20 স্কোয়াড দেখে বাংলাদেশের আশাবাদী হবার কারণ আছে কিনা। দেখুন, টি-20 বিশ্বকাপ ভারত জিতেছে অনেক দিন পরে, তারা প্রায় 11-12 বছর পরে একটা বৈশ্বিক ইভেন্ট, আইসিসি ইভেন্টের তারা ট্রফি জিতেছে। তারপরে একটা নতুন চক্র শুরু হয়েছে টি-20 ফরম্যাটের কথা যদি বলেন। ভারত কিন্তু এরই মধ্যে 2টা সিরিজ তারা খেলেছে। তারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে, এরপরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে। বাংলাদেশ কিন্তু আমরা প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের পরে এই সিরিজটা খেলতে যাচ্ছে। এখন ভারতের ওই ওয়ার্ল্ড কাপের পর থেকেই এক ধরনের একটা এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে তারা যাচ্ছে। নানান কিছু তারা বাজিয়ে দেখছে, নানান খেলোয়াড়দের নানান পজিশনে নানানভাবে তারা একটু পরখ করে দেখছে 2026 সালে টি-20 বিশ্বকাপটা মাথায় রেখে। সেটা আন্ডারস্ট্যান্ডেবল। এখন যে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডটা যে দেওয়া হয়েছে সেইখানটা তো ওই ব্যাপারটা প্রবলভাবেই ছিল। একই সঙ্গে অজিত আগারকারের নেতৃত্বাধীন যে ভারতের নির্বাচক প্যানেল স্কোয়াডটা দিয়েছেন সেইখানটাকে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটাও রয়েছে, যে অনেক ক্রিকেট শুরু সামনের রয়েছে, সিজনটা তো মাত্র শুরু হলো। সো সেই জায়গাটা থেকে অনেককে আসলে বিশ্রাম দিয়ে দিয়েও তারা খেলিয়েছে। বাংলাদেশের এইখানটাতে আসলে একটা সুযোগ আছে কিনা, কারা কারা আছে সেটা আগে একটু বলি। ধরেন ব্যাটিং লাইন আপের কথাটা বললে ভারতের এইখানটাতে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় তাদের ওপেনিং স্লটটা। এই যে 15 সদস্যের স্কোয়াড, সেইখানে ওপেনার হিসাবে স্বীকৃত ওপেনার, রেগুলার ওপেনার, একেবারে হচ্ছে আমরা ধরতেই পারি যে ওপেনিংটাই তার জায়গা, সেটা কেবলমাত্র একজন, অভিষেক শর্মা। এই অভিষেক শর্মা গত আইপিএল এ বিস্ফোরক ব্যাটিং করে নজর কেড়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে তাকে দলে নেওয়া হয়েছিল এবং সেইখানটাতে তিনি প্রথম ম্যাচে 0 করেছেন, পরের ম্যাচে আবার 46 বলে সেঞ্চুরি করে দিয়েছিলেন। সো ওই 5 ম্যাচের সিরিজের পর নেক্সট যে সিরিজটা শ্রীলঙ্কাতে ছিল সেখানে কিন্তু আবার অভিষেক শর্মাকে রাখা হয়নি, এইখানটাতে তাকে রাখা হয়েছে এবং একমাত্র ওপেনার তিনি। আমি জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজটার কথা বলছি, সেইখানটাতে এমনও হয়েছে যে ভারতের লাইন আপে 4 জন না 5 জন আসলে ওপেনার। ধরেন ওইখানটাতে হচ্ছে গিয়ে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, তারপরে এইখানটাতে আরো ছিলেন হচ্ছে গিয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। 5 জন এরকম ওপেনার একাদশেই তারা আসলে খেলিয়েছে। এইখানটাতে এইবার তারা স্কোয়াডে মাত্র স্বীকৃত ওপেনার একজন রেখেছে, সঙ্গে এখন আসলে সঞ্জু স্যামসন ওপেন করবেন সেটা আসলে ধরে নেয়াই যায়, যেহেতু অন্য কেউ নেই এবং স্যামসনের তো মানে সেই ওপেনিং এর অভিজ্ঞতাটা তো তার রয়েছে। এবং এইখানটাতে উইকেট কিপারের দায়িত্বটাও তারই থাকবে। ব্যাকআপ কিপার হিসাবে এইখানটাতে জিতেশ শর্মাকে নেওয়া হয়েছে। সূর্য কুমার যাদব টি-20 টিমটার ক্যাপ্টেন। মাঝখানে হচ্ছে তাদের ওই ঘরোয়া দুলীপ ট্রফিতে টুর্নামেন্টটাতে তিনি খেলতে পারেননি আঙ্গুলের ইনজুরির কারণে, সেই ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন। টি-20 ফরম্যাটে তো ভারতের ওয়ার্ল্ড কাপের পরে যে মানে নতুন ক্যাপ্টেন, স্থায়ী ক্যাপ্টেন হয়েছেন, সেই জায়গাটাতে ভারতকে তিনি লিড করবেন, এই 360 ডিগ্রি ব্যাটসম্যান। এইখানটাতে তাদের আরো রয়েছেন হচ্ছে গিয়ে আপনার আইপিএল এ খুব রেগুলার পারফর্ম করা রিয়ান পারাগ রয়েছেন, আছেন হচ্ছে গিয়ে রিঙ্কু সিং, যিনি আবার টি-20 ওয়ার্ল্ড কাপে যে ছিলেন না সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। নীতিশ কুমার রেড্ডি রয়েছেন এখানে ব্যাকআপ হিসেবে, হয়তোবা তিনি থাকবেন। আর যদি আপনি এখানে ধরেন হচ্ছে গিয়ে শিবম দুবের মতো ব্যাটসম্যান রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন, যারা ওই অলরাউন্ডারের রোলটা আসলে প্লে করবেন। সো তাদের এই ব্যাটিং লাইন আপটাতে যখন আপনি দেখবেন, সেই ব্যাটিং লাইন আপটা কিন্তু আসলে ভীষণ 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 রকম শক্তিশালী। এইখানটাতে আপনি অন্য মানে তাদের আসলে যথেষ্ট শক্তিশালী না, একটু দুর্বল এরকম বলার কি কোনো সুযোগ রয়েছে? আইপিএল এ ভাই যেই পারফর্ম করেন এই ব্যাটসম্যানরা, যেই রকম ভাবে তুলোধনা করেন, তাতে বাংলাদেশি বোলারদের জন্য যে 6, 9 এবং 12 অক্টোবর যে দিনের টি-20 খুব যে বিরাট স্বস্তির জায়গা রয়েছে তা কিন্তু নয়। স্পিন বোলিং ডিপার্টমেন্টটাতে এইখানটাতে রবি বিষ্ণয় লেগ স্পিনার, তাকে রাখা হয়েছে। ওয়াশিংটন সুন্দর রয়েছেন এবং এইখানটাতে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে ফেরানো হয়েছে।
বরুণ চক্রবর্তীর ফেরাটা কিন্তু সিগনিফিকেন্ট, কেননা তিনি 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে লাস্ট খেলেছেন। তারপরে কিন্তু এই প্রায় 3 বছর সময় তিনি ভারতীয় দলে আর টি-20 খেলার সুযোগ পাননি। ওই 6টা যে তার ক্যারিয়ারের টি-20 ম্যাচ সেই 2021 সালে, এবং যেটা বললাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে লাস্ট। গত আইপিএলে তিনি খুব ভালো পারফর্ম করেছিলেন এবং সেইখানটাতে তিনি যখন 21 উইকেট পেয়েছেন, সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, সেইটাই কারণেই হয়তো বা তাকে এইখানটাতে আবার ইন্টিগ্রেট করেছে ন্যাশনাল টিমে, আরো একবার সুযোগ দিয়ে তাকে দেখা হচ্ছে। ব্যাকআপ স্পিনার হিসেবে এখানে ধরেন অভিষেক শর্মা কিংবা রিয়ান পরাগ তারা তো আসলে থাকবেনই। পেস বোলিং ডিপার্টমেন্টে ভারতের এইখানটাতে তাদের নেতৃত্বে থাকবেন পেস বোলারদের মধ্যে আর্শদীপ সিং, তিনি এইখানটাতে রয়েছেন, হর্ষিত রানাও রয়েছেন, কিন্তু চমক যেটা সেটা হচ্ছে মায়াঙ্ক যাদব। গত আইপিএলে গতির ঝড় তুলে সবার নজর কিন্তু তিনি কেড়েছিলেন। 150+ গতিতে রেগুলার বোলিং করছিলেন। লখনৌ সুপার জায়ান্টের হয়ে তার যে পথ চলাটা আইপিএলে শুরু হয়েছিল, ভারতীয় ক্রিকেটের আগামী দিনের স্টারের এক ধরনের পথ চলা শুরু হয়েছে, এরকম কথাবার্তা হচ্ছিল। প্রথম 2টা ম্যাচে তিনি 3 উইকেট করে পেয়েছেন। 4টা ম্যাচ খেলেছেন, 7টা উইকেট মাত্র পেয়েছেন, কিন্তু উইকেট সংখ্যার চেয়ে ওই যে 150+ রেগুলার বল করতে পারা, সেইটাই আসলে তাকে আরো বেশি করে আলোচনা এনেছিল। এরপরে তো তিনি ইনজুরিতে পড়ে গেলেন, আইপিএলে 4টার বেশি ম্যাচ খেলতে পারেননি। তারপর থেকেই কিন্তু তাদের ওই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বেঙ্গালুরুতে যেটা ভারতের, সেইখানেই ফিজিও ট্রেনার তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে ছিলেন, এবং এখন মায়াঙ্ক যাদবকে প্রথমবারের মতো ইপিএস সেন্সেশনকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে। সো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এই জায়গাটাতে খুব একটা স্বস্তির কিছু আসে বলে মনে হয়। এই 3জন ফ্রন্টলাইন পেস বোলারের সঙ্গে তো হচ্ছে গিয়ে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া তাদের পেস বোলিং, নীতিশ কুমার রেড্ডি তাদের পেস বোলিংটা তো আসলে থাকছেই। এখন 15 সদস্যের যে স্কোয়াডটার কথা আমি বললাম, সেইখানটাতে আপনি দেখেন যে আপনি যদি ওইভাবে হিসাব করেন 9 নাম্বার পর্যন্ত, আপনি 9 জন পর্যন্ত, 9 জন ব্যাটসম্যান, আপনি পেস বোলিং এ এখানে 3 জন প্রপার পেসার, 3 জন আরো ব্যাকআপ পেসার হচ্ছে গিয়ে খুব ভালো ব্যাকআপ, স্পিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3 জন খুব প্রপার স্পিনার রয়েছেন। বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো স্বস্তির জায়গা রয়েছে? স্বস্তির জায়গা কিন্তু নাই। কিন্তু যখন আপনি হিসাব করবেন কারা কারা নেই, কারা কারা এই স্কোয়াডটাতে থাকতে পারবেন, তখন কিন্তু আবার বাংলাদেশের স্বস্তি রয়েছে, বাংলাদেশের আসার জায়গাটা কিন্তু রয়েছে। আমি এইখানটাতে ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের কথা বলছি না, তারা তো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষেই অবসর নিয়েছেন। আমাদের যেমন সাকিব আল হাসানও এই সিরিজটাতে থাকবেন না, তিনিও টি-20 থেকে একরকম অবসরই নিয়েছেন। পার্থক্যটা হচ্ছে গিয়ে যে কোহলি, রোহিত, জাদেজারা হচ্ছে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের পরপরই ঘোষণা দিয়েছিলেন, আর সাকিব অনেক মানে যে 2 দিন আগে এই যে কানপুর টেস্ট শুরু হওয়ার আগে যখন হচ্ছে গিয়ে তিনি ওই ঘোষণাটা দিলেন। কিন্তু অবসর যারা নিয়েছেন তারা তো থাকতে পারতেন, সেই আলোচনা করে এই জায়গাটাতে কোনো লাভ নেই। কিন্তু খুব সহজেই তো এই স্কোয়াডটাতে থাকতে পারতেন জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা থাকা মানেই তো হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার সেবারে ভাই, যে কোনো ফরম্যাটেই যে কোনো সিচুয়েশনে তিনি যে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ, সেটা তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ কত কত উদাহরণ দেবো, সেটা আর বলে লাভ নেই। এটা বুমরা না থাকাটা বাংলাদেশের জন্য একটা বিরাট স্বস্তির জায়গা। থাকতে পারতেন এই জায়গাটাতে আপনার কি বলা চলে যে মোহাম্মদ সিরাজকেও থাকতে পারতেন, সিরাজকেও এইখানটাতে বিশ্রাম দেওয়া হয়েছে। পেস বোলিং এর এই জায়গাটাতে আপনি মনে করেন যে এরকম মোহাম্মদ সিরাজ এবং বুমরার মতো 2 জন নেই। স্পিনের এইখানটাতে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব তারাও থাকতে পারতেন, তাদেরকেও তো এইখানটাতে রাখা হয়নি। কুলদীপ যাদব হচ্ছে কি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেই খেলেছেন, কিন্তু অক্ষর প্যাটেল তো তিনি লাস্ট শ্রীলঙ্কা সফরে তো ছিলেন, সিরাজও তো লাস্ট শ্রীলঙ্কা সফরে ছিলেন, ফলে তারা জেনেই সেইটাও বাংলাদেশের জন্য একটা স্বস্তির বিষয়। আবার আপনি যদি ব্যাটিং এর হিসাব ধরেন, এইখানটাতে তো তাদের ওই যে বললাম ওপেনিং নিয়ে এত কিছু হচ্ছে, কিন্তু প্রবাবলি ফার্স্ট চয়েস তাদের ওপেনিং পেয়ার এইখানটাতে হচ্ছে গিয়ে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল, এই 2 জনকেও তো রেস্ট দেওয়া হয়েছে। এই 2 জনও তো এই সিরিজটাতে হচ্ছে গিয়ে টি-20 সিরিজে বাংলাদেশের বিপক্ষে তারা নেই, যেহেতু যে টেস্ট সিরিজটা খেলছেন, টেস্ট সিরিজের পরপরই আবার যে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সিরিজ রয়েছে, সবকিছু মাথায় রেখে ওই রেস্ট দেওয়ার ব্যাপারে রয়েছে। এবং ঋষভ পান্টকেও কিন্তু রাখা হয়নি এই যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা থেকে। তাহলে আপনি দেখেন যে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ট, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এরা তো সবাই থাকতে পারতেন বাংলাদেশের বিপক্ষে। ওই আমি কোহলির কথা বাদই দিলাম। তো তারা নেই যখন, তখনও ভারতের এই দলটাকে মোটেও দুর্বল বলার উপায় নেই, মোটেই এটা হচ্ছে গিয়ে একেবারেই মানে দ্বিতীয় সারির দল বলার উপায় নেই। কিন্তু নিশ্চিতভাবেই তো এটা ভারতের প্রথম পছন্দের স্কোয়াড না। বাংলাদেশের জন্য এই জায়গাটাতে একটু আশাবাদী তো আমরা হতেই পারি, যেহেতু হচ্ছে গিয়ে এই প্লেয়াররা আইপিএল এ রেগুলার পারফর্ম করেছেন খুব ভালো, কিন্তু অনেকেরই এখনো ন্যাশনাল সাইডে তাদের জায়গাটা থিত হয়নি বাংলাদেশের জন্য। তাই আসলে টি-20 সিরিজে ভারতের এই স্কোয়াডটা দেখে একটু বোধহয় আসলে আমরা আশাবাদী হতেই পারে। আমার কাছে অন্তত পক্ষে মনে হয়েছে যারা আছে তাদের সামর্থ্য
অনেক অনেক সামর্থ্য, কিন্তু যারা আরো থাকতে পারতেন সেইটা যখন মাথায় রাখবো তখন বলবো যে ভারতের এই স্কোয়াড দেখাটা বাংলাদেশের জন্য এক ধরনের একটা স্বস্তি নিয়ে এসেছে এবং টি-20 সিরিজের আগে আমাদেরকে আরেকটু বেশি কি আশাবাদী করে তুলছে না, বলেন তো আপনি?